24 ঘন্টার অনেক বেশি হয়ে গেছে, রোদে পুড়ে ঘেমে নে এখনো বসে আছেন চাকরিহারারা। যোগ্য অযোগ্যের তালিকা স্পষ্ট করতে হবে এই দাবিতে। শিক্ষামন্ত্রী কি বললেন? শিক্ষামন্ত্রী বললেন আইনের বাধাতেই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা যাচ্ছে না। এদিকে স্কুলে স্কুলে যোগ্য অযোগ্যর তালিকা, অযোগ্য নয় যোগ্যদের তালিকা পাঠালো শিক্ষা দপ্তর। আমাদের চাকরি আমরা মেধার ভিত্তিতে পেয়েছিলাম, কাউকে তোষামোদ করে পাইনি, টাকা দিয়েও পাইনি। তাই যারা ভুল করলো, যারা চুরি করলো, যারা দুর্নীতি করলো, এই দায়িত্ব তাদেরই বর্তায় যে কিভাবে আমার সম্মান, আমার চাকরি পুনরুদ্ধার করে আমাকে ফেরত দেবেন। এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়, বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। ব্যাপারটা কোনো একটা হঠকারী জায়গায় নিয়ে গেলে আখেরে রিভিউ পিটিশনটা ডিস্টার্ব হতে পারে, এটা বিলম্বিত হতে পারে। কে যোগ্য কে অযোগ্য, চাল থেকে কাঁকড় আলাদা হবে কবে? সোমবার রাতভর এসএসসি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা। মঙ্গলবার সকাল থেকে চলে বিক্ষোভ। দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি, অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি রাজের নির্দেশ দিয়েছেন, তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ। উনি যদি যোগ্যের নামগুলো পাবলিশ করে সেখানে যদি সার্টিফাই করে দেন যে আমাদের নামে কোনো অ্যালিগেশন নেই, আমরা যোগ্য, তাহলে তো রিভিউ পিটিশনে আমাদের জিতে আসার সুযোগ বাড়বে। সেখানে কেন আমরা হেরে যাব? সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন 31শে ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদের উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি। বেতন নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি, আপনাদের জন্যই এসএসসি লড়ছে এবং একমাত্র সরকারই আপনাদের পাশে আছে, এটাও আপনারা খুব ভালো করে জানেন। আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি। আমাদের কাজ আমাদের করতে দিন, আপনারা কি আপনাদের কাজ করুন, এইটাই আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ। মাইনে তো 31শে ডিসেম্বর অব্দি দেবে, তারপর আমরা কোথায় যাব? সে যোগ্য অযোগ্য লিস্ট কোথায় দেবে? সার্টিফাইড লিস্ট কোথায় দেবে আমাদের? আর মিরর ইমেজ প্রকাশ করার কথা, সেটাও তো গাইডলাইনে আছে, সেটা কোথায় করছে? তিনি তো তার নিজের কথাই রাখছে না। এটা কিন্তু কোনো সলিউশন নেই। শিক্ষকরা যারা যাচ্ছেন তারা বেতন পাবেন, এখানে কিন্তু ওই ফোর্থ কাউন্সিলিং থেকে সেই বাকি কাউন্সিলিং বাদ এসব বলা হয়নি। এমএ ফাইলে যোগ্য 17,000 শিক্ষক শিক্ষিকার কথা বলা হয়েছিল। তারা কি করে কাল থেকে বিদ্যালয়ে যাবে? কি করে তারা মাইনে পাবে? তারা চুরি করেছে, দুর্নীতি করেছে, আমরা দায় নেব না। এখনো পর্যন্ত অযোগ্যগুলো, চোরগুলোকে বাঁচানোর জন্য তারা এসব করছে, যোগ্যদের বলে দিচ্ছে। এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না। প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে, শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে। তাদের কাউকে কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন? তাহলে যেখানে অনিশ্চয়তা নেই, খামোকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি। আমরা যেটা চাইছি যোগ্য অযোগ্যের তালিকা, সেটা এখনো তা নিয়ে তাদের কোনো স্পষ্ট অবস্থান নেই। এই কারণেই তো আজ এই জটিলতা। আজ যদি যোগ্য অযোগ্যকে আলাদা করে দেওয়া যেত তাহলে তো আজ এই জটিলতা হতো না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি করে বিশ্বাস করব? আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য, এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। আইনি পরামর্শ পাইনি, আমি যে বললাম আপনাদের। 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে 25,752 জনের চাকরি যায়। 25,752 থেকে বাদ আগের চাকরিতে ফেরার সুযোগ পাওয়া 425 জন, অর্থাৎ চাকরি বাতিল 25,327 জনের। এর মধ্যে শিক্ষাকর্মীর সংখ্যা 7,031 জন। তার মানে চাকরি হারানো শিক্ষকের সংখ্যা 18,296। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী যোগ্য শিক্ষকের সংখ্যা 17,206। তাহলে অযোগ্য শিক্ষকের সংখ্যা 1,090। আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য, এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। আইনি পরামর্শ পাইনি, আমি যে বললাম আপনাদের। শুরু থেকেই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে সরব চাকরিহারাদের বড় অংশ। এ নিয়ে গত 11 এপ্রিল বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন এসএসসির কর্তারা। শিক্ষামন্ত্রীও সেই বৈঠকে ছিলেন। যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে, এক এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা
নেই। যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই, আমার মনে হচ্ছে সপ্তাহ দুয়েকের মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। চাকরিহারারা আশায় ছিলেন সোমবার যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে, কিন্তু সেটা হয়নি। বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না। তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন, তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে, আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না, এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের, কোনো তালিকা প্রকাশ করা, এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। সেটা একটা পার্ট আমরা করতে পারিনি। আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবে করতে পারবো, আমরা পাইনি তাই করিনি। নিউজ 18 বাংলা। কিন্তু এসবের পর আজও সমাধান সূত্র বেরোলো না। আজকেও এসএসসির সঙ্গে বৈঠক করলেন চাকরিহারারা, কিন্তু সেখান থেকেও সমাধান সূত্র মিলল না। যোগ্যদের যে তালিকা, অর্থাৎ চাকরি যাদের আছে, যাদের বেতন ফেরত দিতে হবে না, তাদের তালিকা স্কুলে স্কুলে পাঠানো হয়েছে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। সেই তালিকা যাচাই করতে গিয়েছিলেন চাকরিহারারা, কিন্তু সেই তালিকা তাদের সন্তুষ্ট করতে পারেনি বলেই এখনো পর্যন্ত খবর। আজকে আমরা দেখতে পেয়েছি যে ডিআই অফিসে একটা নোটিফিকেশন পাঠানো হয়েছে। সেই নোটিফিকেশনে ক্লিয়ারলি বলা আছে যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদের একটা লিস্ট দেওয়া হচ্ছে। সেই লিস্ট অনুযায়ী তারা স্কুলে কন্টিনিউয়েশন পাবে 31/12/2025 অবধি। তাহলে সেই লিস্টে কারা আছে সেটা জানার জন্যই আমাদের যাওয়া। 10 জন আমরা গেছিলাম ওপরে, আমাদের এইটাই ছিল লিস্টে কে আছে। আমরা জানতে পারলাম ওনার কথা অনুযায়ী যে লিস্টে আছেন সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা। এবার মুর্শিদাবাদের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসের প্রথম সপ্তাহে যাচ্ছেন মুর্শিদাবাদে, এবং আরো একবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক, মে মাসের ফার্স্ট উইকে যাব, এইটুকু ভরসা আপনারা করতে পারেন। ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব, বিক্ষোভ অবরোধের পাশাপাশি আগুন, লুট। মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। 3 জনের প্রাণ যায়, অনেকেই প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়েন। মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে মুর্শিদাবাদের এসব ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে, দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব, এইটুকু ভরসা আপনারা করতে পারেন। একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক, আমরা কেউ দাঙ্গা চাই না। 2টো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। কয়েকদিন আগে নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বারবার ঐক্যের বার্তা দেন, একই সঙ্গে নিশানা করেন বিজেপিকে। आपको अगर मूवमेंट करना है आप इंडोर स्टेडियम में करो ना, अंदर में करो ना, कोई तो मना नहीं किया, लेकिन बाहर में क्यों आप इसके फंसा है, इसमें फंसा है। बीजेपी कोई लड़का आके हिंदू मुसलमान को भड़काएगा, इसमें आप लोग मत जाइए। हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं। हम जब तक रहेंगे हम हिंदू मुसलमान को बंटवारा करने नहीं देंगे। बंगाल में बीजेपी पोलराइजेशन करने चाहता है, जैसे हमारा गवर्नमेंट चला जाए और वो आने से आपको तो खाना भी बंद कर देगा। दिल्ली में देखा, बांगाली এলাকায় মাছ ভাত বন্ধ। এই এপ্রিলের শুরুতে সংসদে 2 কক্ষে পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল। 8 এপ্রিল থেকে কার্যকর হয় নয়া আইন। 11 এপ্রিল ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় মুর্শিদাবাদে। শামশেরগঞ্জের ধুলিয়ানে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। তারপর বেতমোনা, জাফরাবাদ, রতনপুরের মতো গ্রামে অশান্তি ছড়িয়ে পড়ে। দোকানে লুট,
বাড়ি গাড়িতে আগুন, এ নিয়ে আতঙ্ক ছড়ায়। অনেকেই মুর্শিদাবাদ ছেড়ে মালদার স্কুলে আশ্রয় নেন। ঘর ছাড়াদের অনেককেই বাড়ি ফিরিয়েছে পুলিশ প্রশাসন। সুতি শামশেরগঞ্জে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। শান্তি ফেরাতে কোমর বেঁধে নামে পুলিশ ও বাহিনী। এরপর ধীরে ধীরে ছন্দে ফেরে শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান। একটা দাঙ্গা হয়েছে, দুঃখজনক। আমরা কেউ দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে হয়েছে, মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে, বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এইটুকু ভরসা আপনারা করতে পারেন। নিউজ 18 বাংলা।